আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আশা করছি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আর্থিক বিবরণীর একটি পার্ট মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে ভিডিও ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম মোট মুনাফা অর্থাৎ বিশদায় বিবরণী, নিট মুনাফা নির্ণয়ের জন্য বিশদায় বিবরণী দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেখান থেকে উপকৃত হয়েছো। তো আজ ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর মাধ্যমে সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করা। তো আজ আমরা সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য যা যা প্রয়োজন সব শিখে নিব ইনশাআল্লাহ। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, ইনশাআল্লাহ এই ভিডিও ক্লাসের পরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সে পর্যন্ত আমার সাথেই থাকো, মনোযোগ দিয়ে দেখতে থাকো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখেছি প্রতিষ্ঠানের নাম। তাহলে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি, তোমার যে প্রতিষ্ঠানের নাম, সে ধরো পদ্মা লিমিটেড, এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড, এটা প্রথমে লিখবে। এরপরে হচ্ছে আমরা যে ছক করছি সেটা হচ্ছে কি মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী বের করছি। এরপর এখানে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী সারা বছরের জন্য বছরের শেষে বের করা হয়। এই জন্য আমরা এখানে 2000 সালের তারিখে সমাপ্ত বছরের জন্য, তো এখানে কোন সাল বলা নেই, এজন্য আমি এখানে 2000 সাল দিয়েছি। তারিখ, এখানে অনেক সময় অঙ্কের আর্থিক বছর জুনেও শেষ হয়, ডিসেম্বরেও শেষ হয়। যেখানে জুন বলা থাকবে আমরা জুন লিখবো 30 জুন, যেখানে ডিসেম্বর শেষ হয় সেখানে আমরা জানি ডিসেম্বর মাস 31 তারিখে, সুতরাং আমরা এখানে 31 ডিসেম্বর লিখে নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, তোমরা জানো যে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীর জন্য অর্থাৎ আর্থিক বিবরণীর বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়ের জন্য একটি রেওয়ামিল এবং কিছু সমন্বয় দেয়া থাকে। তার আলোকে আমাদেরকে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা রেওয়ামিল থেকে, যেমন এই যে প্রারম্ভিক মূলধন, এটা রেওয়ামিলে দেয়া থাকবে, আমরা রেওয়ামিল থেকে প্রারম্ভিক মূলধন নিব, এর সাথে যোগ করব অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধনটা রেওয়ামিলেও থাকতে পারে, সমন্বয়েও থাকতে পারে। তো রেওয়ামিলে থাকুক আর সমন্বয়ে থাকুক, আমরা এই অতিরিক্ত মূলধনটা যোগ করে নিব। ফাইনালি আমরা দুইটা মূলধন যোগ করে যোগফল পেয়ে গেলাম। এর সাথে আমরা যোগ করব মূলধনের সুদ যদি সমন্বয়ে থাকে। মূলধনের সুদ যদি সমন্বয়ে থাকে তাহলে আমরা জানি মূলধনের সুদ সমন্বয়ে থাকলে দুই জায়গায় আসে। এক জায়গায় হচ্ছে অন্যান্য আয়, মূলধনের সুদটা, অন্যান্য ব্যয় আমরা হচ্ছে বিশদায় বিবরণীতে অন্যান্য ব্যয়তে দিব। আরেকটা হচ্ছে মূলধনের সুদের কারণে মালিকের মূলধনের পরিমাণ বেড়ে যায়, এই জন্য আমরা মূলধনের সুদ যোগ করব। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব, মূলধনের সুদ যোগ করব। তবে খেয়াল রাখতে হবে যদি সমন্বয়ে থাকে তাহলেই কেবল এখানে যোগ করব। আচ্ছা, আর যদি শুধুই রেওয়ামিলে থাকে তাহলে আমরা অন্যান্য ব্যয়তে মূলধনের সুদ দিয়ে দিব বিশদায় বিবরণীতে শুধুমাত্র। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে রেওয়ামিলের প্রত্যেকটি আইটেম একবার, সর্বোচ্চ একবার যায় এবং সমন্বয়ের প্রত্যেকটি আইটেম কমপক্ষে 2 বার যায়। অর্থাৎ রেওয়ামিলের প্রতিটি আইটেম সর্বোচ্চ একবার যাবে আর সমন্বয়ের প্রতিটি আইটেম, প্রতিটি সমন্বয় কমপক্ষে 2 বার কাজ হবে। তো এবার আসো, আমরা যোগ করব নিট মুনাফা অথবা বাদ দিব নিট ক্ষতি। আমরা বিশদায় বিবরণী করে বিশদায় বিবরণীর যে ফলাফল বের হয়েছে, যে অ্যান্সার বের হয়েছে, সেটা হয় নিট মুনাফা হবে অথবা নিট ক্ষতি হবে। যদি নিট মুনাফা হয় তো আমরা যোগ করব, আর যদি নিট ক্ষতি হয় তাহলে আমরা বাদ দিব। ফাইনালি আমরা একটা অ্যামাউন্ট পেয়ে যাব। এবার আমরা বাদ দিব উত্তোলন। উত্তোলন কয়েক প্রকারের হতে পারে, নগদ উত্তোলন হতে পারে, পণ্য উত্তোলন হতে পারে, এরপরে হচ্ছে আয়কর হতে পারে, এরপরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম হতে পারে। মালিক আরো নিজ প্রয়োজনে ব্যবসা থেকে আরো যা উত্তোলন করবে সব আমরা এখানে লিখব। এই মোট উত্তোলন এবার আমরা এই অ্যামাউন্ট থেকে বাদ দিব। এবার আসো, বাদ দিব আবার উত্তোলনের সুদ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মূলধনের সুদের ন্যায় উত্তোলনের সুদও যদি সমন্বয়ে থাকে তবেই কেবলমাত্র বাদ হবে। আর যদি রেওয়ামিলে থাকে তাহলে শুধুমাত্র অন্যান্য আয়তে আমরা উত্তোলনের সুদটি দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, এরপরে যে অ্যামাউন্ট দাঁড়ালো আমরা উত্তোলনের সুদ বাদ দেওয়ার পরে সেটার সাথে যোগ করব সাধারণ সঞ্চিতি। এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই যে অ্যামাউন্ট, এটার সাথে আমরা যোগ বাদ দিব উত্তোলন। এরপরে যে অ্যামাউন্ট বের হবে
তার সাথে যোগ করব সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিটা মালিকানা সত্ত্বের একটা অংশ, কারণ কি নিট মুনাফা থেকে একটা পরিমাণ অংশ নিয়েই সাধারণ সঞ্চিতি তহবিল তৈরি করা হয়। এরপরে আমাদের ফাইনালি সাধারণ সঞ্চিতি যোগ করার পরে যে অ্যামাউন্ট বের হবে সেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্ব তারিখও দেয়া যাবে, শেষ তারিখ, অথবা সমাপনী মালিকানা সত্ত্ব লেখা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই ভিডিওর পরে তোমাদের ইনশাআল্লাহ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী নিয়ে কোনো সমস্যা থাকবে না। এমনিতেই মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর চেয়ে খুবই সহজ। তারপরেও অনেক স্টুডেন্ট এই টোটাল আইটেমগুলো জানা না থাকার কারণে কোথাও না কোথাও ভুল করে এই বিষয় মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে নাম্বার পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে ইনশাল্লাহ তোমাদের সামনে আবার আর্থিক অবস্থার বিবরণী, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই যেখানে ভুল করো, খুবই সহজ, সেটা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।